আমাদের খুব পরিচিত প্রতিদিনই হয়তো খাই এমন একটা ফল হলো কলা। খুবই সহজলভ্য আর খেতেও বেশ। কিন্তু এই যে সাধারণ দেখতে ফলটা, এর পেছনে যে কত গল্প, কত তথ্য আছে, তা হয়তো আমরা অনেকেই সেভাবে জানি না। আমাদের হাতে বেশ কিছু তথ্যসূত্র এসছে কলা নিয়ে। তো আজকে আমরা চেষ্টা করব এই ফলটার গভীরে যেতে, এর আসল পরিচয়টা জানতে। এর শুরুটা কোথায়, কত রকমের আছে, পুষ্টি গুণই বা কেমন, স্বাস্থ্যের জন্যই বা কতটা ভালো, আর এর ব্যবহার সে তো আরও কত রকম। চলুন আজ কলার এই জগৎটা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যাক। আচ্ছা, প্রথমেই জানতে ইচ্ছে করে, এই যে কলা আজ প্রায় সারা পৃথিবীতে পাওয়া যায়, এর যাত্রাটা শুরু হয়েছিল কোত্থেকে? কলার ইতিহাসটা কিন্তু বেশ পুরনো। আমাদের পাওয়া তথ্য বলছে এর জন্মস্থান হচ্ছে গিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া। বিশেষ করে ধরুন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, এই অঞ্চলগুলোই হচ্ছে কলার আদিবাড়ি। তাই নাকি? হ্যাঁ, আর মজার ব্যাপার হলো, কলা কিন্তু পৃথিবীর অন্যতম প্রাচীন চাষ করা ফলগুলোর মধ্যে একটা। মানুষ হাজার হাজার বছর ধরে এর চাষ করছে, খাচ্ছে। মানব সভ্যতার সাথে এর একটা বেশ গভীর যোগাযোগ আছে বলতে পারেন। বলেন কি, হাজার হাজার বছর? এটা তো সত্যি ভাবার মতো ব্যাপার। তার আমাদের হাতের এই কলাটার পেছনে একটা বিরাট লম্বা ইতিহাস আছে। আর এখন তো মনে হয় পৃথিবীর প্রায় সব গরম জায়গাতেই এটা পাওয়া যায়, তাই না? আমাদের দেশে, ভারতে, থাইল্যান্ডে, আবার ওদিকে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, সবখানেই তো প্রচুর চাষ হয়। একদম ঠিক। সময়ের সাথে সাথে ব্যবসা বাণিজ্যের কারণে আবার মানুষের হাত ধরেও এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন তো কলা একটা বিশ্বজনীন ফল, কোটি কোটি মানুষের খাবারের একটা জরুরি অংশ। এর কারণও আছে। কলা বিভিন্ন আবহাওয়ায় বেশ ভালোভাবে মানিয়ে নিতে পারে। এই অভিযোজন ক্ষমতাটাই একে এতটা সফল করেছে। বাহ, দারুণ তো। এবার একটু জাতের কথায় আসি, কি বলেন? বাজারে গেলে তো নানা রকম কলা দেখি, ছোট, বড়, গোলগাল, লম্বাটে। আমাদের হাতের তথ্যেও কয়েকটা পরিচিত জাতের নাম আছে, যেমন ধরুন চাপা কলা, শবরী কলা। এগুলো ঠিক কেমন, কোনটা কীরকম? হ্যাঁ, কলার জাতের মধ্যে কিন্তু দারুণ বৈচিত্র্য। আমাদের দেশে যেগুলো খুব চলে, তার মধ্যে ধরুন চাপা কলা। এটা আকারে একটু ছোট হয়, কিন্তু এর যে মিষ্টি গন্ধ আর স্বাদ, অসাধারণ। হ্যাঁ, চাপা কলার গন্ধটা আসলেই অন্যরকম। ঠিক। আর শবরী কলাও খুব জনপ্রিয়, তাই না? মাঝারি আকারের হয়। আরেকটা নাম দেখছি এখানে, কাঁঠালি কলা। এটা কি একটু বড় সাইজের? হ্যাঁ, কাঁঠালি কলা সাধারণত বেশ বড় হয়, আর একটু দামও বেশি থাকে। এর স্বাদটাও একটু অন্যরকম। আর সাগর কলা, ওটা তো বেশ লম্বাটে গড়নের হয়। বাংলাদেশে এর চাষও হয় প্রচুর। এগুলো মূলত পাকার পর ফল হিসেবে খাওয়ার জন্যই বেশি পরিচিত। কিন্তু একটা কলা আছে যেটা আমরা ফল হিসেবে ঠিক খাই না, বরং সবজি হিসেবে রান্না করি, কাঁচকলা। সেটার ব্যাপার কি? ঠিক ধরেছেন। কাঁচকলা আসলে নির্দিষ্ট কিছু জাতের কলার কাঁচা অবস্থাটাই, যেটা মূলত রান্নার জন্যই ব্যবহার করা হয়। এর গঠনটা এমন যে সেদ্ধ করলেও সহজে গলে ভর্তা হয়ে যায় না, আর স্বাদটাও সবজির মতো বিভিন্ন রান্নার সাথে বেশ ভালো যায়। হ্যাঁ, ভাজি, ভর্তা, ঝোল, ডালনা, কত কি হয়। একদম। কোপ্তাও তো বানানো হয়। পুষ্টির দিক থেকেও কিন্তু কাঁচকলা পিছিয়ে নেই। দারুণ। তার জাত অনুযায়ী শুধু স্বাদ বা আকার নয়, এর ব্যবহারও বিরাট পার্থক্য। আচ্ছা, আমরা তো সবসময় বলি কলা খুব পুষ্টিকর, স্বাস্থ্যকর। এর আসল কারণটা কি? কি এমন আছে এতে? কলার পুষ্টিগুণের তালিকাটা আসলেই বেশ লম্বা। যদি ১০০ গ্রাম পাকা কলা আমরা দেখি, তাহলে এতে প্রায় 89 ক্যালোরি শক্তি পাওয়া যায়। এর বেশিরভাগটাই কিন্তু জল, প্রায় ৭৫%। ও আচ্ছা। তবে শক্তির প্রধান উৎস হল কার্বোহাইড্রেট, প্রায় ২৩ গ্রামের মতো থাকে। এই কার্বোহাইড্রেটগুলো হচ্ছে গিয়ে প্রাকৃতিক চিনি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, আর কিছুটা স্টার্চও থাকে। তার এনার্জি পাওয়ার জন্য কলা খাওয়াটা খুবই কাজের, তাই তো? অবশ্যই, তাৎক্ষণিক শক্তি দেয়। আর দেখুন, এতে প্রোটিন কিন্তু খুব বেশি নেই, ধরুন ১ গ্রামের একটু বেশি। ফ্যাট তো প্রায় নেই বললেই চলে, ০.৩ গ্রামের মতো। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ফাইবার। প্রায় ২.৬ গ্রাম ফাইবার থাকে প্রতি ১০০ গ্রামে। এটা আমাদের হজমের জন্য খুবই দরকারি। আর ভিটামিন, মিনারেলস,
প্রায়ই তো শোনা যায় কলায় নাকি পটাশিয়াম খুব বেশি থাকে। একদম ঠিক শুনেছেন। পটাশিয়ামের অন্যতম সেরা প্রাকৃতিক উৎস হচ্ছে কলা। একটা মাঝারি সাইজের কলা খেলেই কিন্তু আমাদের প্রতিদিনের পটাশিয়াম চাহিদার একটা ভালো অংশ পূরণ হয়ে যায়। বাহ! এছাড়া এতে ভিটামিন সি আছে, যেটা আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর আছে ভিটামিন বি6, এটা কিন্তু আমাদের মস্তিষ্কের কাজ ঠিক রাখতে আর লোহিত রক্তকণিকা তৈরিতে খুব জরুরি। ও ভিটামিন বি6-এর এত কাজ? হ্যাঁ, তাছাড়া ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এই খনিজগুলো ভালো পরিমাণে পাওয়া যায়। এগুলো হাড়ের স্বাস্থ্য আর শরীরের মেটাবলিজম বা বিপাক ক্রিয়ার জন্য দরকারি। তার মানে একটা সাধারণ কলা শুধু পেটই ভরাচ্ছে না বা স্বাদের জন্য খাচ্ছি না, ভেতরে ভেতরে এত কিছু যোগান দিচ্ছে। এই যে এত পুষ্টি উপাদানের কথা বললেন, এগুলো আসলে আমাদের শরীরে কিভাবে উপকার করে? যেমন ধরুন, খেলোয়াড়দের প্রায়ই দেখা যায় খেলার ফাঁকে কলা খেতে। এটা কি শুধু ওই শক্তির জন্য? তাৎক্ষণিক শক্তির জন্য কলা তো দারুণ বটেই। এর ভেতরের ওই প্রাকৃতিক চিনিগুলো খুব তাড়াতাড়ি রক্তে মেশে কিনা, তাই শরীরকে দ্রুত চাঙ্গা করে তোলে। এজন্যই দেখবেন ব্যায়াম বা খেলার আগে বা পরেও অনেকে কলা খান। এটা খুব কমন একটা প্র্যাকটিস। তবে এর উপকার কিন্তু শুধু এখানেই শেষ নয়। যেমন আর কি উপকার আছে? যেমন ধরুন হজমের ব্যাপারটা। কলায় যে ফাইবার থাকে, বিশেষ করে পেকটিন নামে একটা ফাইবার আছে। পেকটিন? হ্যাঁ, পেকটিন। এটা কিন্তু আমাদের হজম প্রক্রিয়াটাকে খুব মসৃণ রাখতে সাহায্য করে। এটা জল শুষে নেয়, তাতে মলের পরিমাণ বাড়ে আর কোষ্ঠকাঠিন্য হতে দেয় না। আবার ধরুন কাঁচকলা, ওতে রেজিস্ট্যান্স স্টার্চ থাকে, যা আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াদের খাবার যোগায়। তাতে হজমের সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে। আচ্ছা, আর হার্টের জন্য কলার ভূমিকা? আপনি পটাশিয়ামের কথা বলছিলেন একটু আগে। হ্যাঁ, দেখুন, হার্টের সুস্থতার জন্য পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ একটা খনিজ। আমাদের শরীরে সোডিয়াম আর পটাশিয়ামের একটা ব্যালেন্স বা ভারসাম্য থাকা দরকার। হুম। আমরা তো খাবারে নুন মানে সোডিয়াম বেশ খাই। ঠিক। বেশি সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। পটাশিয়াম কি করে, এই সোডিয়ামের প্রভাব কমাতে সাহায্য করে আর রক্তনালীগুলোকে একটু শিথিল রাখে, রিল্যাক্স রাখে। তাতে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। তার মানে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে? হ্যাঁ, কিছুটা কমে, কারণ কলায় পটাশিয়াম বেশি আর সোডিয়াম কম, তাই এটা হার্টের জন্য বেশ ভালো একটা খাবার মানা হয়। তার মানে যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য কলা খাওয়াটা উপকারী হতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার নিয়ে একটু কনফিউশন শোনা যায়। ওজন কমানোর ক্ষেত্রে কলা খাওয়া ভালো কি খারাপ? কেউ বলেন ওজন বাড়ে, কেউ বলেন কমে। আসল ব্যাপারটা কি? এটা একটা মজার প্রশ্ন বটে। দেখুন, কলায় ক্যালোরি আর কার্বোহাইড্রেট তো আছেই, অস্বীকার করার উপায় নেই। হুম। কিন্তু এর মধ্যে থাকা ফাইবার আর জলের পরিমাণ কিন্তু পেটটাকে বেশিক্ষণ ভরা রাখতে সাহায্য করে। হুম। ফলে ঘন ঘন খিদে পায় না। তাই যদি আপনি পরিমিত পরিমাণে খান, মানে একটা কি দুটো, তাহলে ওজন নিয়ন্ত্রণের ডায়েটে কলা রাখাই যায়। কিন্তু হ্যাঁ, যদি বেশি পরিমাণে খান, তাহলে তো যে কোনো খাবারের মতোই ওজন বাড়তে পারে। আসল কথা হলো পরিমাণ আর সারাদিনের মোট ক্যালোরির হিসাব। বুঝলাম, পরিমাণটাই আসল ফ্যাক্টর। আরেকটা বেশ ইন্টারেস্টিং বিষয়, কিছু তথ্যে পেলাম কলা নাকি মেজাজ ভালো রাখতেও সাহায্য করে। এটা কিভাবে হয়? হ্যাঁ, এই তথ্যটাও আছে। কলায় ট্রিপ্টোফ্যান নামে একটা অ্যামিনো অ্যাসিড থাকে। ট্রিপ্টোফ্যান? হ্যাঁ, আমাদের শরীরে ট্রিপ্টোফ্যানকে ব্যবহার করে সেরোটোনিন নামে একটা জিনিস তৈরি করে। সেরোটোনিন হলো এক ধরনের কেমিক্যাল মেসেঞ্জার বা নিউরোট্রান্সমিটার। এটা আমাদের মস্তিষ্কে ভালো লাগা, খুশি, মানসিক শান্তি এই অনুভূতিগুলো আনতে সাহায্য করে। ওহ, দারুণ তো। তাই বলা হয় আর কি, যে কলা খেলে হয়তো মন মেজাজ ভালো থাকতে পারে। তবে এটাও মনে রাখতে হবে যে শুধু কলা খেয়েই ডিপ্রেশন বা মন খারাপ একেবারে দূর হয়ে যাবে এমনটা ভাবা ঠিক না। কিন্তু এটা একটা সাপোর্টিং রোল প্লে করতে পারে। বাহ! তাহলে এনার্জি দেওয়া, হজমে সাহায্য, হার্ট ভালো রাখা, আবার মনও ভালো রাখা, কলার উপকার তো বেড়েই চলেছে। আচ্ছা, হাড়ের কথাও কি কিছু বলছিলেন? হ্যাঁ, ঠিক। কলায় থাকা ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম দুটোই কিন্তু হাড়ের স্বাস্থ্যের জন্য দরকারি। ম্যাগনেসিয়াম সরাসরি হাড়ের গঠন আর ঘনত্ব ঠিক রাখতে সাহায্য করে। আর পটাশিয়াম কি করে, শরীর থেকে ক্যালসিয়াম বেরিয়ে যাওয়াটা কমাতে পারে। তাতে পরোক্ষভাবে হাড়ের ক্ষয়ে রোধ হয়। কাজে সব মিলিয়ে দেখলে রোজকার ডায়েটে কলা রাখাটা স্বাস্থ্যের জন্য নানা দিক থেকেই বেশ উপকারী। সত্যি অসাধারণ। ফলটা যতটা সহজলভ্য, এর উপকারিতাও কিন্তু ততটাই ব্যাপক। আচ্ছা, উপকার তো অনেক জানলাম। এবার একটু ব্যবহারের দিকে ফেরা যাক।
আমরা তো সাধারণত কলা পেকে গেলে মানে এমনিই খাই, খোসা ছাড়িয়ে। এর বাইরে আর কিভাবে ব্যবহার হয়? আরে সরাসরি খাওয়ার ছাড়াও কলার ব্যবহার তো অনেক, যেমন ধরুন পাকা কলা দিয়ে মিল্কশেক বা স্মুদি, এগুলো তো খুবই জনপ্রিয়, তাই না? হ্যাঁ, একদম। আইসক্রিম, কেক, মাফিন, প্যানকেক, বানানা ব্রেড, এমনকি আমাদের দেশে পায়েস বা পুডিংয়েও কিন্তু পাকা কলা দেয়া হয়। ঠিক ঠিক। কলার কেক বা পাউরুটি তো বেশ পাওয়া যায়। হ্যাঁ, আবার সকালের নাস্তায় ওটমিল বা সিরিয়ালের সাথে মিশিয়েও অনেকে খান। আর কাঁচকলার কথা যদি বলি, ওটা দিয়ে তো বাঙালি রান্নাঘরে মানে কত কিছুই না হয়। একদম, কাঁচকলার ভাজি, ভর্তা, ঝোল, ডালনা, চপ, কোফতা, কি না হয়, তালিকাটা সত্যিই লম্বা। এমনকি মাছ বা মাংসের ঝোলেও কিন্তু অনেকে কাঁচকলা দেন। হ্যাঁ, কাঁচকলা দিয়ে মাছের ঝোল বেশ লাগে খেতে। এর তো নিজের তেমন জোরালো স্বাদ নেই, তাই বিভিন্ন মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আচ্ছা, শুধু ফল বা কাঁচকলাই নয়, কলা গাছের কি আরও কোনো অংশ আমরা ব্যবহার করি? অবশ্যই করি। কলা গাছের আরও দুটো অংশ আমাদের রান্নায় বেশ গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। একটা হলো কলার মোচা, আরেকটা থোড়। হ্যাঁ, মোচা আর ঠোর। কলার ফুল মানে মোচা, ওটা দিয়ে তো দারুণ সবজি, ঘন্ট, ভর্তা এসব হয়। আর কলা গাছের কাণ্ডের ভেতরের যে নরম সাদা অংশটা মানে থোড়, সেটাও তো কেটে রান্না করে খাওয়া হয়। থোরের ঘণ্ট তো খুবই পরিচিত। হ্যাঁ, আর থোড় কিন্তু ফাইবারে ভরপুর, হজমের জন্য খুব ভালো। আরেকটা ব্যাপার, অনেক জায়গায়, বিশেষ করে দক্ষিণে, কলার পাতায় খাবার দেওয়া হয়, তাই না? ঠিক তাই। শুধু দক্ষিণ ভারত কেন, আমাদের দেশেও তো অনেক অনুষ্ঠানে, পুজো পার্বণে কলার পাতায় খাওয়ার চল আছে। হ্যাঁ, আছে। এটা শুধু দেখতেই সুন্দর বা ঐতিহ্যবাহী নয়, এটা কিন্তু পরিবেশের জন্য খুব ভালো, মানে ইকো ফ্রেন্ডলি। একবার ব্যবহার করে ফেলে দিলে সহজে মাটিতে মিশে যায়, প্লাস্টিকের মতো ক্ষতি করে না। আর গরম খাবার দিলে পাতায় একটা হালকা সুগন্ধও আসে খাবারে। ঠিক বলেছেন। এই বিষয়টা দারুণ। আচ্ছা, এই তো গেল মোটামুটি পরিচিত ব্যবহারগুলো, কিন্তু আমাদের হাতে যে তথ্য এসেছে তাতে কলার কিছু বেশ মানে আশ্চর্যজনক বা এতনং ব্যবহারের কথাও বলা হয়েছে। যেমন কেউ কেউ নাকি কলার খোসা দিয়ে জুতো পালিশ করেন। এটা কি সত্যি কাজ করে? হ্যাঁ, এই ধরনের কিছু মানে লোকজ ব্যবহার প্রচলিত আছে বটে। শোনা যায় কলার খোসার ভেতরের দিকটা দিয়ে চামড়ার জুতো ঘষলে নাকি বেশ চকচক করে। তাই নাকি? একইভাবে কেউ কেউ বলেন কলার খোসা দাঁতে ঘষলে নাকি দাঁত সাদা হয়, বা ধরুন ত্বকের কিছু সমস্যায় যেমন ব্রণ বা আঁচিলে লাগালে উপকার হয়। এগুলো কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত? মানে এর পেছনে সায়েন্সটা কি? দেখুন, এই যে লোকজ ব্যবহারগুলো, এগুলোর পেছনে কতটা শক্ত বৈজ্ঞানিক প্রমাণ আছে তা নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনার অবকাশ রয়েছে। হয়তো কিছু ক্ষেত্রে খোসায় থাকা কোনো এনজাইম বা অন্য কোনো উপাদানের সামান্য প্রভাব থাকতে পারে, কিন্তু এগুলোকে প্রতিষ্ঠিত চিকিৎসা বা স্কিন কেয়ারের বিকল্প ভাবাটা বোধহয় ঠিক হবে না। আরও গবেষণা দরকার। বুঝলাম। তবে একটা বিষয় কিন্তু এই পুরো আলোচনা থেকে খুব পরিষ্কার হচ্ছে যে কলা গাছটার প্রায় কোনো অংশই ফেলনা নয়। একদম, এটাই কলা গাছের সবচেয়ে অসাধারণ দিকগুলোর একটা। ফলটা তো আমরা খাচ্ছি, মোচা, থোড় রান্না করে খাইছি, পাতা খাবারের পরিবেশনে বা মোড়ানোর কাজে লাগছে। কিন্তু এখানেই শেষ নয়। কলা গাছের যে কাণ্ড বা বাকল, সেখান থেকে এক ধরনের প্রাকৃতিক আঁশ পাওয়া যায়। কলার আঁশ? হ্যাঁ, কলার আঁশ। এটা কিন্তু বেশ মজবুত আর টেকসই হয়। এটা দিয়ে কি হয়? আগেকার দিনে এই আঁশ দিয়ে মূলত দড়ি দড়ি হতো বা ধরুন মাছ ধরার জাল বোনা হতো। কিন্তু এখন এর ব্যবহার আরও অনেক বেড়েছে। এই আঁশ দিয়ে এখন খুব সুন্দর সুন্দর হস্তশিল্প তৈরি হচ্ছে। যেমন যেমন ধরুন ব্যাগ, ফ্লোর ম্যাট, টেবিল রানার, এমনকি এই আঁশ থেকে কাপড় বা ফেব্রিক তৈরির চেষ্টাও চলছে। এটা কিন্তু সিনথেটিক ফাইবারের একটা দারুণ পরিবেশবান্ধব বিকল্প হতে পারে ভবিষ্যতে। অবিশ্বাস্য। তার মানে একটা কলা গাছ শুধু আমাদের পুষ্টি দিচ্ছে না, খাবার দিচ্ছে, খাবার পরিবেশনের থালা দিচ্ছে, আবার পরার জিনিস বা ব্যবহারের জিনিস তৈরির উপাদানও দিচ্ছে। সত্যি কোনো অংশই ফেলনা নয়। ঠিক তাই, কলার এই যে সম্পূর্ণ উপযোগিতা বা হোল ইউটিলিটি, এটাই একে একটা অনন্য গাছ করে তুলেছে। আজকের আলোচনা থেকে এটা খুব স্পষ্ট হলো যে কলা মোটেই একটা সাধারণ ফল নয়। এর পেছনে আছে হাজার বছরের ইতিহাস, সারা বিশ্বে এর ছড়িয়ে পড়া অসংখ্য জাত, অসাধারণ সব পুষ্টিগুণ আর স্বাস্থ্যের জন্য এক গাধা উপকারিতা। শুধু তাই নয়,
এর ব্যবহারও যে কত বিচিত্র। খাওয়া তো আছেই, রান্নার উপকরণ হিসেবে আছে, খাবার পরিবেশনের পাতা হিসেবে আছে, এমনকি এর আঁশ দিয়ে টেকসই পণ্য তৈরি হচ্ছে। ফল, ফুল, কাণ্ড, পাতা বলতে গেলে প্রায় সবকিছুই মানুষের কোনো না কোনো কাজে লাগছে। সংক্ষেপে বললে দক্ষিণ পূর্ব এশিয়ার এক কোণে জন্ম নেয়া এই ফলটা আজ সারা পৃথিবীর মানুষের খাবার থালায় জায়গা করে নিয়েছে, পটাশিয়াম, ভিটামিন B6, ফাইবারের মতো জরুরি পুষ্টি দিয়ে আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করছে। হার্ট থেকে শুরু করে হজম, এমনকি আমাদের মানসিক স্বাস্থ্যের উপরেও এর ভালো প্রভাব আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কলা গাছটা নিজেই যেন প্রকৃতির একটা দারুণ শিক্ষা, যার প্রায় কোনো অংশই নষ্ট হয় না। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। কলা গাছের এই যে প্রায় প্রতিটি অংশ কাজে লাগার ব্যাপারটা, এটা কি আমাদের এই সময়ের সাস্টেইনেবল লিভিং বা টেকসই জীবনযাত্রা এবং জিরো ওয়েস্ট বা বর্জ্যহীন জীবনযাপনের ধারণার সাথে খুব মিলে যায় না? প্রকৃতিতেই যখন এমন উদাহরণ রয়েছে, তখন আমরা আমাদের নিজেদের জীবনে অপ্রয়োজনীয় বর্জ্য তৈরি কমানোর জন্য কতটা চেষ্টা করতে পারি? এই প্রশ্নটা না হয় রইল ভাবার জন্য।